মেহতাব কল কাটতেই তনুকা খাবার ঘরে গেল। আম্বিরা বেগমকে জানালো মেহতাব আছে। আম্বিরা বেগম সেই খবর বসার ঘরে পাঠালেন। তারপর তিনিও চলে গেলেন নিজের ঘরে। তনুকা দাঁড়িয়ে রইল সেখানেই। মেহতাবের পৌঁছাতে সময় নিল আধ ঘন্টা। সে ভেতরে এসে পুলিশ অফিসারের সাথে করমর্দন করে সৌজন্য বিনিময় করল। তারপর বসলো সোফায়। অফিসার জানালেন করিমুল্লাহর এখনও কোনো হদিস ওনারা পাননি। হতাশ হতে দেখা গেল মেহতাবকে। জিজ্ঞেস করল, তবে কি কোনোভাবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না? মনে হয় না আর যাবে বলে। এবার ওনার নিজে থেকে ফিরে আসা অপেক্ষা করা ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। মেহতাব সোফার হাতলে হাত ঠেকিয়ে চিবুক ধরে বসল। ভাবছে কিছু হয়তো। অফিসার জিজ্ঞেস করলেন, শুনলাম আপনার বাবাও নাকি মারা গিয়েছিলেন। মেহতাব দীর্ঘশ্বাস ফেলল। বলল, জি। স্বাভাবিক মৃত্যু ছিল তাই না? জি। মোটেও না ভাইজান, বাবার মৃত্যু স্বাভাবিক না। রাদাব ঠিক সেই মুহূর্তে উপস্থিত হয়ে এই জবাব দিয়ে বসে। তার উত্তর শুনে অবাক হন অফিসার। বলেন, আপনার কি অন্য কোনো সন্দেহ হচ্ছে? জি অফিসার। আচ্ছা আচ্ছা, তাহলে কি সন্দেহ হচ্ছে বলুন তো। মেহতাব তীক্ষ্ণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রাদাব বেশ আয়েশ করে তার পাশে বসেছে। তারপর বলে ওঠে, আমার কাছে এটা খুন মনে হচ্ছে অফিসার। বাবা হুট করে কি করে মারা গেলেন? হুট করে মারা যাননি রাদাব। আব্বাজান অনেক অসুস্থ ছিলেন, সেটা নিশ্চয়ই জানো তুমি। রাদাব বলে, তা জানি, তাও বাবার মৃত্যু নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি তদন্ত চাই। অফিসার, আপনি তদন্ত শুরু করুন। অফিসার জিজ্ঞেস করলেন, আপনার কি কাউকে সন্দেহ হয়? পেছনে দুই হাত চেপে পায়চারি করছে মেহতাব। রাদাফের আচরণে ভীষণ রুষ্ট সে। তার বারণ করা সত্ত্বেও রাদাব অফিসারকে তদন্ত করতে বলছে। মেহতাব ভেবে পায় না ছেলেটা কেন তার বিপক্ষে কথা বলছে। এত সাহস পাচ্ছে কি করে সে। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বিছানায় বসে মেহতাব। তনুকা সেই সময় ঘরের ভেতর প্রবেশ করে। মেহতাবের গম্ভীর মুখায়ব দেখে পরিস্থিতি বুঝতে সময় নেয় না তার। সে এগিয়ে গিয়ে তার পাশে বসে। মেহতাব নির্বিকার। তনুকা চেয়ে থেকে নিজ থেকেই বলে, বাবার মৃত্যু নিয়ে আমারও সন্দেহ ছিল। মেহতাব কপালের সূক্ষ্ম ভাস দৃঢ় হলো। বলল না কিছু। তনুকা ফের বলল, তদন্ত হওয়া জরুরি, তাতে আপনার শত্রুদের খোঁজও পেয়ে যাবেন। মেহতাব তনুকার দিকে চাইল। শ্যামলা চোয়াল শক্ত করে বলল, এখন তদন্ত হওয়া মানে গ্রামে এক আতঙ্ক ছড়ানো। গ্রামের মানুষ জানে আব্বার মৃত্যু স্বাভাবিক। এখন হুট করে পুলিশ দিয়ে এত তদন্ত করে গ্রামের পরিস্থিতি আমি খারাপ করতে চাই না। আমি যখন বলেছি তদন্ত হবে না মানে হবে না। এই নিয়ে মহলে যেন কেউ আর কোনো কথা না বলে। মাঝে মাঝে আপনাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় না মেহতাব। আমার মন বলে এই আপনিটা আসল নন, কিছু লুকোচ্ছেন তাই না? মেহতাব ক্রুর হাসে। হেয়ালির সুরে বলে, সে তো লুকাচ্ছ তুমিও। আমি কি কিছু বলেছি তোমায়? তনুকা চকিতে চেয়ে বলে, আমি আমি কি লুকাচ্ছি? সেটা তুমিই ভালো জানো, তবে লুকাচ্ছ তো অবশ্যই। তনুকা উঠে দাঁড়ালো। নিজের পক্ষে সাফাই গেয়ে বলল, মোটেও আমি কিছু লুকোচ্ছি না, লুকানোর মতো কিছু নেই আমার। আপনি অযথাই সন্দেহ করবেন না। মেহতাব হাসল, যেন তনুকার কথাকে পাত্তাই দিল না সে। তনুকা ভুরু কুঁচকে তাকায়। মেহতাবের হাসি এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। তাই ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, কি হলো, হাসছেন কেন? আমি কি কোনো মজার কথা বলেছি? মেহতাব হাসি থামিয়ে লম্বা শ্বাস টানে বলে, তুমি অল্পতে খুব ক্ষুব্ধ হয়ে উঠছো বিবিচান। আমি তো কেবল মজা করছিলাম। করবেন না মজা, আমার এমন মজা পছন্দ না। ঠিক আছে, আর করবো না। এখন তুমি কি চাও? আব্বাজানের মৃত্যুর তদন্ত হোক? হ্যাঁ তাই চাই। হোক তবে। মেহতাবের সম্মতি পেয়ে স্বস্তি পায় তনুকা। এই তদন্ত হলে কিছু না কিছু অবশ্যই বের হবে। অন্তত তার মনে সন্দেহ দূর করার জন্য হলেও একটা তদন্তের প্রয়োজন। পরদিন বড় মাঠে গ্রামের গরিব দুঃখীদের খাবারের আয়োজন করা হয়। মেহতাব রাদাব দুজনেই এই মুহূর্তে সেখানে। রান্নার কাজ শেষ সব। ইতিমধ্যেই অসহায় মানুষরা সব উপস্থিত খাবারের জন্য। মেহতাব আর রাদাব দুজন মিলে সকলের পাতে পাতে খাবার বেড়ে দিচ্ছে। মানুষেরা সব খাচ্ছে আয়েশ করে। যাদের কাছে মাংস ভাত অসাধ্য খাবার, তারা আজ পেট ভরে খেয়ে নিচ্ছে। খাবার দেওয়া শেষ করে রাদাবও মেহতাবের পাশে গিয়ে দাঁড়ায়। বলে, ভাইজান চলো সবার সাথে আমরাও বসে পড়ি। মেহতাব ভ্রু কুচকালো, বলল, এখন কেন? আগে সকলের খাওয়া হয়ে যাক, তারপর। আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষ করে সেই অসহায় মানুষেরা মোহনলাল মজুমদারের জন্য দোয়া করে গেল। সবাই আজ তৃপ্তি নিয়ে খেয়েছে। মেহতাবের সুনামেও ভেসেছে সবাই।
রাদাব বোধহয় খানিক বিরক্ত এসবে। কিছু থেকে কিছু করলেই চারদিকে কেবল মেহতাবের গুণগান। সেও খেটেছে, কই তাকে তো কেউ কিছু বলল না। ইশফাক এসে জানালো খাবার একদম সমান সমান হয়েছে, কোনো খাবার বেঁচে নেই। যেগুলো বেঁচে ছিল কিছু মানুষ আবার পলিথিন করে তাদের বাড়ি মানুষের জন্য নিয়ে গিয়েছে, তাই আপাতত পাতিল খালি। মেহতাব প্রসন্ন হেসে বলল, সমস্যা নেই, গ্রামের মানুষেরা পেট ভরে খেতে পেরেছে, আমার তাতেই শান্তি। তারপর সে রাদাবের দিকে চেয়ে বলল, চলো আমরা বরং মহলে গিয়েই খেয়ে নিব। মেহতাব মহলে এসে ফ্রেশ হতে ঘরে আসে। তনুকা তখন বারান্দায় দাঁড়ানো। মেহতাবের উপস্থিতি হয়তো টের পায়নি, তাই গুনগুন করে গেয়ে যাওয়া গানটা জারি ছিল। মেহতাব কাছাকাছি আসতেই সেই সুর কানে লাগে। সে এগিয়ে যায়, ঠিক দাঁড়ায় তনুকার পেছনে, অতি নিকটে, যেন শুনতে পায় সে কি গান গাইছে। তনুকার গলার স্বর অত্যন্ত ক্ষীণ হলেও মেহতাব ঠিকই শুনতে পাচ্ছে। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এটুকু গেয়ে থামল তনুকা, কেন যেন গলা ধরে আসছে তার। মেহতাবের উপস্থিতি ততক্ষণে সে বুঝে গিয়েছে। সে সহসাই তার মাথা পেছন থেকে মেহতাবের বুকে ঠেকায়। মেহতাব অবাক হয় না, নিশ্চল দাঁড়িয়ে রয়। তনুকা দীর্ঘশ্বাস ফেলে, জিজ্ঞেস করে, আচ্ছা, মানুষ যা চায় তা কেন পায় না? কেন মানুষের চাওয়ার বিপরীতে সব কিছু হয়? যদি চাওয়াগুলো সব পূর্ণ হতো তবে আজ চারিদিকে ভরে যেত অফুরন্ত সুখ। কিন্তু তেমনটা হয় না, মানুষের চাওয়া আজীবন অপূর্ণই থেকে যায়। মেহতাব দুহাত দিয়ে আগলে নেয় তনুকাকে। তনুকা আজ বাধা দেয় না। মেহতাব বলে, মানুষের চাওয়া অবশ্যই পূর্ণ হয়, তবে সব চাওয়া না। যে চাওয়াটা মানুষের জন্য কল্যাণকর সেই চাওয়াটাই কেবল পূর্ণতা পায়, অন্যথায় বাকি সব চাওয়া অপূর্ণই রয়ে যায়। আমি কি আমার জন্য অকল্যাণকর কিছু চেয়েছিলাম? তবে কেন আমার চাওয়াটা অপূর্ণ রইল? কি চাও বলো, আমি পূর্ণ করব সব। তনুকা ফিরে চাইল, হাসল সে। মেহতাবকে গভীর মনোযোগে দেখে বলল, পারবেন না আপনি। সব পারলেও এটা আপনি কখনো করতে পারবেন না। এত কঠিন তোমার চাওয়া? হ্যাঁ, আপনার জন্য ভীষণ কঠিন। বলো আমায়, অন্তত একটা চেষ্টা হলেও তো হতে পারে। তনুকা ফের হাসে, তাচ্ছিল্যের হাসি এটা। বলে, অসম্ভব। আপনার জন্য এই কাজ অসম্ভব। তবে কে পারবে বলো, তাকে দিয়েই করাবো। তনুকা কিছু বলতে গিয়েও থামল। মুখে আগলে আসা কথাটা চট করে গিলে বলল, খেয়ে আসেননি নিশ্চয়ই? ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। তনুকা চলে আসে বারান্দা থেকে। মেহতাব নিষ্পলক চেয়ে তার যাওয়া দেখে। বক্ষস্থল সেট করে বেরিয়ে আসে এক বিষাদ নিঃশ্বাস। আনমনেই বলে, হয়তো আমি জানি তুমি কি চাও, কিন্তু সত্যি এটাই যে আমি বেঁচে থাকতে কখনোই তোমার সেই চাওয়াটা পূর্ণ হবে না। এক্ষেত্রে আমি বড্ড অক্ষম বিবিজান, আমাকে ক্ষমা করো। খাওয়া শেষ করে মোবাইল নিয়ে শুয়েছিল রাদাফ। সেই মুহূর্তে ছোট কাকা আসেন তার ঘরে। অনুমতি নিয়ে ভেতরে ঢুকেন। কাকাকে দেখে উঠে বসে রাদাফ। বলে, তুমি এই সময় এখানে কিছু বলবে? মতিব মজুমদার তার পাশে বসে হাসলেন। অযথায় এমন হাসি দেখে বিরক্ত হলো রাদাফ। বলল, কিছু বলার থাকলে বলো। আজকের অনুষ্ঠান কেমন গেল? ভালো, তুমি যাওনি কেন? একটু কাজে ছিলাম। রাদাফ বাঁকা হেসে বিদ্রূপের সুরে বলে, আমাদের পেছনে লাগা বাদে অন্য কাজও আছে তোমার? যাক, জেনে ভালো লাগলো। রাদাফের কথায় গা জ্বলে উঠলেও আপাতত তা হজম করে নিলেন মতিব মজুমদার। মেহতাবকে হারাতে তার এই ছেলেকে লাগবে, তাই এখন কোনোভাবেই তাকে ঘাটাতে চাইছেন না। তিনি হেসে বললেন, বাতিজা কি যে বলো না, ওই উত্তরের জমির কাজে গিয়েছিলাম। এইটুকু সম্পত্তি তো আছে আমার, তাছাড়া এই ফকির কী বা আছে বলো? এসব আজাইরা কথা বন্ধ করে আসল কথায় আসো। কাজ হয়েছে? না। রাদাফ ক্ষিপ্ত কণ্ঠে বলল, আর কতদিন লাগবে? তাড়াতাড়ি সম্ভব না, সময় লাগবে। করিমুল্লারও কোনো খোঁজ নেই, ও থাকলে আমার একটু সাহায্য হয়ে যেত। রাদাফ হেসে বলল, খোঁজ থাকবে কি করে? শালা ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখে, তাই মনে হয় তাকে চাঁদের কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে। মতিব মজুমদার বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করে জানলে? তোমার সাথে থাকা প্রত্যেক লোকের এই অবস্থা হয়েছে। এখনই সাবধান হও কাকা, ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। মতিব মজুমদার ঢোক গেলেন। তাকে ভীত দেখাচ্ছে। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, এখন কি করব আমি? রাদাফ বিছানায় হেলান দিয়ে বসল। বলল, আপাতত এখন একটাই কাজ, বাঘিনীর উপর থেকে নজর সরাও।
বাঘ এখন ক্ষিপ্ত, যে কোনো সময় আক্রমণ করতে পারে। পরবর্তীতে পরিবেশ ঠান্ডা হলে না হয় বাঘিনীর শিকারটা আমিই করব। আফটার অল শিকারে আমি বেশ অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে না? কবে কথা বলবে? এখন কি এসব বলার সময়? প্রায় 1 মাস হতে চললো, এখনও কি সময় হয়নি? তুমি আর কতদিন ওর সাথে থাকতে চাও, নাকি ইতিমধ্যেই চিন্তায় কোনোরূপ বদল এসেছে? আতকে উঠে জবাব এলো। তুমি কি কোনোভাবে আমার সন্দেহ করছো? না, সন্দেহ না ঠিক, তবে মনের উপর তো ভরসা নেই। বলা তো যায় না, যদি বেশি সময় নিতে গিয়ে দুর্বল হয়ে পড়ো তখন? এমন কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর আপাতত এইসব বাদ দিয়ে যেটা করতে চাইছো সেটা করো। ঠিক আছে, যাও তুমি। মেহতাবের জন্য আনা কফির মগটা সাইড টেবিলে রাখলো তনুকা। মেহতাব ল্যাপটপ নিয়ে বসেছে, চোখ মুখ কুঁচকে আছে অযথা। তনুকা তার পাশে বসে, হাতে তার গরম ধোয়া ওঠা কফির মগ। বলে, আপনার কফি দিয়েছি, খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। মেহতাব কফির মগ হাতে নিয়ে তনুকার দিকে চাইলো, জিজ্ঞেস করলো, এতক্ষণ কি রেনুর ঘরে ছিলে? তনুকা তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ও পড়ছিল তো, তাই ওকে এক মগ কফি দিয়ে এলাম। ভালো করেছো। মেহতাব মনোযোগ দেয় আবার ল্যাপটপের স্ক্রিনে। তনুকাও তাকায় সেদিকে, বোঝার চেষ্টা করে মেহতাব কি করছে। দেখে কিছু ফাইলের লেখা মেহতাবের সংশোধন করছে। তনুকার বুঝতে অসুবিধা হয়, বিধায় জিজ্ঞেস করে, কি করছেন? একটা জরুরি কাজ। কিসের ফাইল এটা? বুঝবে না তুমি। তনুকার মুখ থমথমে হয়। বুঝবে না মানে কি? সে কি অশিক্ষিত নাকি? বিদেশ থেকে অনার্স কমপ্লিট করে এসে সামান্য একটা ফাইল বুঝবে না? বিরক্ত হয়ে আর কথাই বলল না, চুপচাপ কফি শেষ করে শুয়ে পড়ল। সকাল এখন 7টা। বাগানের সম্মুখ প্রান্তে নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটছে রমেশ মজুমদার। চোখে মুখে চিন্তার ছাপ তার। বাগানের এক কোণে পাতা বেঞ্চে বসে আছেন উর্মি বেগম। নিগুড় নির্বাক তার অভিব্যক্তি। অনেকক্ষণ হেঁটে রমেশ মজুমদার সহধর্মিণীর শিউরে বসলেন, বললেন, আমার ভীষণ চিন্তা হচ্ছে উর্মি। আমরাও। রাদাফ এখানে না আসলেও পারতো। উর্মি চাইলেন নিরস সেই দৃষ্টি, বললেন, সে অবশ্য আসতো। আমাদের এতদিন পর পরিকল্পনা একমাত্র বাধা এই ছেলে, তার উপর আমাদের মেয়ের। রমেশ মজুমদার সতর্কতার সহিত বললেন, আহা, আস্তে, শুনবে কো। আর কত লুকিয়ে রাখবেন? মেহতাব জানতে পারলে গর্দান নিবে আমাদের। গর্দান সে এমনিতেই নিবে, তার উপর আপনার মেয়ে যা করছে না, ভবিষ্যতে এর জন্য আমাদের ঠিক মাসুল গুনতে হবে, দেখবেন। আমার মেয়ে কিছুই করছে না, করছে তো তার বিবিচান, যাকে প্রতিনিয়ত চোখে হারায় সে। উর্মি তাচ্ছিল্য সুরে বলে ওঠে, হ্যাঁ, বেচারা বিবিজানের প্রতি এই অতি প্রেমী না তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তা যা বলেছে, এই মহলে প্রেম ভালোবাসা বলতে কিছু আছে নাকি? এক মশায় প্রেম দেখাতে গিয়ে আজ পুরো ছাই, অন্যজন তো তারই পথে। উর্মি আফসোসের সুরে বলে, ভাইজানের জন্য আমার মাঝে মাঝে খুব মায়া হয়। মানুষটা ভাবিকে মন থেকে ভালোবেসেছিল, অথচ ভাবি। থামলেন তিনি। এই মহলের আনাচে কানাচে কথা শোনার মানুষের অভাব নেই। বেশি কথা বললে বিপদে পড়তে হবে অবশ্যই, তাই চুপ থাকলেন। রমেশ মজুমদার বললেন, চলো ওঠা যাক এবার, আমার আবার একটু পরে বেরোতে হবে। তারা উঠতেই নিচ্ছিলেন, সেই সময় সামনে এসে প্রকট হয় তনুকা। তনুকাকে এই মুহূর্তে এখানে আশা করেনি দুজন, তাই অবাক চোখে তাকান। উর্মি জিজ্ঞেস করেন, তুমি এখানে? বারান্দা দিয়ে দেখলাম আপনারা বসে আড্ডা দিচ্ছেন, তাই চলে এলাম একটু খোশ গল্প করার জন্যে। তা কি নিয়ে কথা বলছিলেন? উর্মি বেগম আর রমেশ মজুমদার একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে সামান্য হাসলেন। রমেশ মজুমদার বললেন, তোমাকে নিয়ে কথা হচ্ছিল, বসো না। তনুকা হেসে বসলো, বলল, আমাকে নিয়ে? বাহ, কি কথা, ষড়যন্ত্র? রমেশ মজুমদার আর উর্মি বেগমকে হতাশ দেখালো। উর্মি বেগম বললেন, তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে আমাদের কি লাভ? তনুকা হাসলো, যেন বেশ মজার কথা শুনেছে সে। বলল, ষড়যন্ত্র ছাড়া আজ অব্দি আপনারা আর কিছু করতে পেরেছেন? উর্মি বেগম কপাল কুঁচকে বললেন, এইসব নিয়ে কোনো কথা বলার ইচ্ছে আমাদের নেই, তুমি আসতে পারো। তনুকা গম্ভীর মুখে চাইল, জিজ্ঞেস করল, বাবাকে কে মেরেছে? রমেশ মজুমদার অবাক কণ্ঠে বললেন, সেটা আমরা কি করে বলবো? আপনারা অবশ্যই জানেন,
এখন না বলে সমস্যা নেই, পুলিশ অবশ্যই খুঁজে বের করবে। ঠিক আছে, তবে বের করলেই দেখি নিও। এখন বললে বেঁচেও যেতে পারেন। রমেশ মজুমদার আঁতকে উঠে বললেন। তুমি কি কোনোভাবে আমাদের সন্দেহ করছো? না করেও তো উপায় নেই, আপাতত অপেক্ষা করছি, তদন্তের পরই খোলাসা হবে সবটা। তনুকা চলে গেল সেখান থেকে। উর্মি বিধ্বস্ত চোখে চেয়ে বললেন, দেখলেন মেয়েটা আমাদের সন্দেহ করে? আমরা কি এতটাই খারাপ? মা ডেকেছিলেন আমায়? আমিরা বেগম বই রেখে উঠে দাঁড়ালেন, বললেন। হ্যাঁ, ভেতরে এসো। তনুকা ভেতরে প্রবেশ করে, দাঁড়ায় চুপচাপ। আমিরা বেগম বইটা নিজের টেবিলে রেখে বলেন, তুমি নাকি তোমার শ্বশুরের মৃত্যুর তদন্ত চাইছো? তনুকার নিলিপ্ত সুরে বলল। জি। আমিরা বেগম ঘুরে চাইলেন, ঘরের মাঝে রাখা রকিং চেয়ারে বসলেন আয়েশ করে, বললেন। তোমার কি মনে হয় তোমার শ্বশুর খুন হয়েছেন? তনুকা চাইল, নির্বিকার তার ভাবভঙ্গি, বলল। জি, আমার তাই মনে হয়। তা কাকে সন্দেহ হয় তোমার? আমার সন্দেহতে কিছু যায় আসে না মা, পুলিশ তদন্ত করছেন, অপরাধী ঠিক ধরা পড়বে। আমিরা বেগম লম্বা করে শ্বাস টানলেন, বললেন। দেখো বোমা, রাধব আমার ছেলে, তাই হয়তো ওর এই নিয়ে এত মাথা ব্যথা, কিন্তু তোমাকে এই ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করা আমার পছন্দ হচ্ছে না। বাড়ির বড় বউ তুমি, তাই ঘর সামলাও। এসব কিছু দেখার জন্য মেহতাব আর রাধাব আছে। তনুকার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে আগের ন্যায় নিলিপ্ত, ঠোঁট নাড়িয়ে বলল। মা, বাবার ওষুধগুলো কি আমি একটু দেখতে পারি? আমিরা বেগম কপাল কুঁচকালেন সঙ্গে সঙ্গে, যেন বিরক্ত হলেন ভীষণ। নীরস মুখে বললেন। ওষুধ দেখে তুমি কি করবে? তেমন কিছুই না, জাস্ট দেখবো। ওষুধ মেহতাবের কাছে। তনুকা অবাক হলো কিঞ্চিত, বলল না কিছু, কেবল মাথা নাড়িয়ে বলল। আচ্ছা, আমি যাই তবে। যাও, আর কথাখানা মাথায় রেখো। তনুকা ঘরে ফিরে আসে। মেহতাব বেরিয়েছে, অনেক সময় হয়েছে। রাধাবও নেই, বলতে গেলে কোনো পুরুষ মানুষ নেই মহলে। রেনু স্কুলে, মহলের বউরা যার যার ঘরে। তনুকা বিষণ্ণ চিত্তে বিছানায় বসল। কিছু ভালো লাগছে না তার। কবে এসব শেষ হবে কে জানে, কবে ঠিক হবে সব, কবে পূর্ণ হবে তার মনের চাওয়া। আদৌ কি পূর্ণ হবে, নাকি মেহতাব মজুমদার দাঁড়াবে সব থেকে বড় বাধা হয়ে? কথাগুলো ভাবতে ভাবতেই তনুকা তার গলায় পরিহিত লকেটটাতে হাত বুলায়। খুলে দেখে সেটা মেহতাব আর তার ছোটবেলার ছবি। তনুকা মলিন হাসে, আনমনেই বলে। মনে যার জায়গা নেই, গলায় তাকে ঝুলিয়ে কি হবে? মেহতাব মজুমদার জোর জবরদস্তি ব্যতীত আপনি আর কিছুই করতে পারেন না। কিন্তু আফসোস, আপনি এখনো বুঝতে অক্ষম যে আমি আপনার কখনো হব না, কখনো না। 2 সপ্তাহ অতিবাহিত হলো অশ্বগতিতে। এই 2 সপ্তাহের মাঝে বেশ কয়েকবার পুলিশ মেহতাবের মহলে এসেছে। সকলের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেছে অনেক তদন্ত, কিন্তু এত সবের পরও ফলাফল বের হয়েছে শূন্য। মোহনলাল মজুমদারের খুনের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশকে মেহতাব ঔষধও দেখিয়েছে, তাতেও কিছু পায়নি তারা। অনেক তদন্তের পরেও যখন তারা কিছু পায়নি, তখন তদন্তের প্রয়োজন সেখানেই সমাপ্ত করে এবং জানিয়ে দেয় এটা স্বাভাবিক মৃত্যু, কোনো খুন নয়। এত কিছু করে লাভ কি হলো? সেই যেই লাউ সেই কদু। মেহতাব মজুমদারের পরিকল্পনা সব। তা আমি জানি, এখন যা করার তোমাকেই করতে হবে। জমিটা নিজের নামে করো তাড়াতাড়ি। মেহতাব মজুমদার কখনোই দিবেন না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আঙুল বাঁকিয়ে যা করার করো। তাও তোমার চুপচাপ বসে থাকা আমি সহ্য করব না। মলিন স্বরে জবাব এলো। কি দরকার এই জমি জমার, এই সম্পদের? আমরা পালিয়ে গিয়ে কি ভালো থাকতে পারতাম না? অপর পাশের ব্যক্তি হেসে বলে। মেহতাব মজুমদার আমাদের পৃথিবীর ভূগর্ভ থেকে হলেও খুঁজে বের করত। কিন্তু এসব আর কতদিন? আর বেশি দিন নয়, কিছু খবর পেয়েছি আমি। সেগুলো যদি সত্যি হয় তবে অতি শীঘ্রই মেহতাব মজুমদারের বিনাশ ঘটিয়ে আসছে। বিনাশ? মেহতাব মজুমদারের বিনাশ? কথাটা এতদিন অবধি মনে এক শান্তি দিলেও আজ হঠাৎই মনস্তাপ হলো। ভাবলো, সত্যিই কি সে মেহতাব মজুমদারের বিনাশ চায়? কেন মন আজ কঠোর হতে পারছে না? মনটা আবার দুর্বল হয়ে পড়েনি তো? হায় হায়, এমন হলে তো মহাবিপদ। মাথায় ওড়না টেনে মহলের বাইরে এসে দাঁড়ায় তনুকা, তার পাশেই রেনু। এখন সন্ধ্যা ঠিক 7:30। মহলে মেহতাব নেই। অন্যদিন তার সাথে ইশফাক গেলেও আজ সে যায়নি। শরীর খারাপ তার, গা পোড়ানো জ্বর উঠেছে।
আর সেটা শোনার পর থেকেই অস্থির হয়ে উঠেছে রেনুর কিশোরী মন। কতক্ষণে ছুটে একবার ইশফাকের কাছে আসবে সেই চিন্তাতেই বিভোর ছিল সে। কিন্তু মহলে এখন রাদাফ আর ছোট কাকাও রয়েছেন, তার ওপর প্রহরীরা তো আছেই। এত সবের মাঝে উপায় না পেয়ে তনুকাকেই অনুরোধ করে বসে। ননদের বিগলিত সুরের এই অনুরোধ তনুকাও পরে আর ফেলতে পারেনি, তাই রাজি হয়ে যায়। এই মুহূর্তে ইশফাকের ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছে দুজন। রেনু ধীর সুরে বলে, ইসফাক, ইসফাক আছেন ভেতরে? আমি রেনু। 2 মিনিটের মাঝেই দরজা খুলে যায় শটান। ইশফাককে দেখা যায় আরক্ত মুখে দৌড়ের অভিমুখে। তার জ্বরাক্রান্ত বিধ্বস্ত মুখ দেখে বড্ড মায়া হলো রেনুর। চিন্তিত সুরে বলল, জ্বর কমেনি এখনো? আচমকা দুজন রমণীর উপস্থিতি বক্ষস্থলে ভয়ের সঞ্চার করে ইশফাকের। সে আশেপাশে সতর্ক দৃষ্টিতে চেয়ে বলে, আপনারা এখানে? কেউ দেখে ফেললে ঝামেলা হবে। তনুকা বলল, রেনুকে বুঝিয়ে পারছিলাম না, সে আপনার জন্য অস্থির হয়ে উঠেছে। ইশফাক রেনুর দিকে চাইল। সত্যি মেয়েটাকে বিচলিত লাগছে ভীষণ। ইশফাক তাকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না রেনু, আমি ঠিক আছি। আপনারা মহলে ফিরে যান। রেনু বাধা দিয়ে বলল, উহুম, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। জেদ করবেন না দয়া করে। বড় ভাইজান মহলে না থাকলেও ছোট ভাইজান আছেন। আমি কোনো প্রকার ঝামেলা চাই না, মহলে যান। রেনু আমলে নিল না রুগ্ন ইশফাকের কথা। সে এগিয়ে এসে ইশফাকের গাল স্পর্শ করে চকিত হয়ে বলল, সে কি, আপনার শরীর তো দেখছি পুড়ে যাচ্ছে। কোনো ওষুধ খাননি? খেয়েছি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এমনি এমনি ঠিক হয়ে যাবে? আপনার জলপট্টির প্রয়োজন তো। ইশফাক ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। দাঁড়াতেও যেন তার কষ্ট হচ্ছে। সে ক্লান্ত সুরে বলে, কিছুর প্রয়োজন নেই, আপনি যান প্লিজ। রেনু তনুকার দিকে অসহায় চোখে চেয়ে বলল, বৌমণি, বৌমণি তুমি একটু বোঝাও না ওনাকে, ওনার গা জ্বরে পুড়ে যাচ্ছে যে। কিন্তু রেনু, তুমি কি করে জলপটি দিবে বলো? এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের জন্য ঠিক হবে না। একবার কারো চোখে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন কেউ এদিকে আসবে না বৌমণি, কেবল 10 মিনিট। 10 মিনিট থেকেই চলে যাব। তনুকা মেয়েটার অস্থিরতা দেখে আর বারণ করতে পারল না। ইশফাক বিপদে পড়ল ভীষণ। মেয়েটা নাসরবান্দা, কোনোভাবেই ছাড়বে না। এক প্রকার জোর করেই সে ইশফাকের ঘরে ঢুকেছে। ইশফাকের অস্বস্তি হচ্ছে খুব, কিন্তু রেনু এইদিকে নির্লিপ্ত। সে মগে করে পানি এনে রুমাল ভিজিয়ে ইশফাকের কপালে চেপে ধরে। ইশফাক হতভম্ব। মেয়েটার এই চঞ্চলতা আজ অন্যরকম লাগছে তার। সে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। রেনু তার পাশেই, তার কাছে খুব। চাইলেই শুয়ে ফেলা যাবে, বুকের সাথে জড়িয়ে ধরা যাবে। অথচ সে ভয়ে বিভোর। জ্বরের কথা বেমালুম ভুলে ভীত হয়ে বসে আছে। রেনু ক্রমাগত জলপট্টি দিয়ে চলেছে। এত যত্ন নিয়ে করছে সব যেন ইশফাক তার প্রেমে নয়, কেবল তার একনিষ্ঠ সাধনা, তার স্বামী। দরজার বাইরে দাঁড়ানো তনুকা বারবার পিটপিট করে আশপাশ দেখছে। দুশ্চিন্তা হচ্ছে তার, কারো চোখে না পড়ে যায় আবার। অন্যদিকে রেনুকেও বাধা দিতে পারছে না। সে ভালোবাসা জানে, বোঝে। ভালোবাসার মানুষের একটু অসুস্থতায় চিত্তজুড়ে অস্থিরতা একদিন সেও অনুভব করেছিল। তবে সেদিন রেনুর মতো মানুষটাকে কাছে পাচ্ছিল না বলে খুব কেঁদেছিল সে। আজ তাই কোনোভাবে রেনুকে বাধা দিতে মন সায় দিচ্ছে না যেন। এখন আপনি যান রেনু, আমি আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। রেনুর কপাল ছুঁয়ে বলল, জ্বর এখনো কমেনি? কমে যাবে, যান আপনি। এত ভয় পান কেন বলুন তো? ধরা পড়লে কি হবে শুনি? বড় জোর ভাইজান খুন করবে আমাদের। এর থেকে বেশি কি আর কিছু হবে? ইশফাক ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, আমার জন্য খুন হতেও রাজি আপনি? রেনু চাইল তার চোখের দিকে, বলল, হ্যাঁ রাজি তো। ইশফাক হয়তো জ্বরের ঘরে নয়তো সজ্ঞানে অযাচিত এক কাজ করে বসল। আচমকা জড়িয়ে ধরল রেনুকে। ইশফাকের অতি উষ্ণ বক্ষের আবরণে কম্পিত হলো রেনুর কিশোরী হৃদয়। আন্দোলিত হলো বক্ষস্থলের কম্পন। পায়ের পাতা শিরশিরিয়ে উঠল। নিঃশ্বাস নেওয়ার কথা ভুলে গেল বেমালুম। ইশফাক ঘন ঘন শ্বাস টানল, বলল, আমি তোমাকে ভালোবাসি রেনু, ভীষণ ভালোবাসি। রেনুর এবার দম আটকে আসার উপক্রম। তার উপর ইশফাকের বলিষ্ঠ হাতের বাঁধন তাকে শ্বাস টানতে দিচ্ছে না। রেনু খানিক নড়ে উঠল।
ইশফাক ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। ভয়ানক কিছু বলে ফেলেছে দেখে লজ্জা আর অস্বস্তিতে মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। রেনু তার দিকে চেয়ে আছে ড্যাব ড্যাব করে। ইশফাক অপ্রস্তুত হয়ে পড়ে, উঠে দাঁড়িয়ে বলে, আপনি এখন যান রেনু, দেরি করলে বিপদে পড়তে হবে। রেনু সহজ ভঙ্গিতে উঠে দাঁড়ায়। ইশফাকের ঠিক বরাবর সে, উচ্চতা কম বলে মাথা তুলে তাকায়। ইশফাকের চোখের দৃষ্টি এলোমেলো, রেনুর সাথে চোখ মেলাতে পারছে না। হিতাহিত জ্ঞান হারিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে সে। কিন্তু রেনু স্বাভাবিক ভীষণ। এগিয়ে আসে ইশফাকের দিকে। মেয়েটার সাহস আকাশচুম্বী। সে চট করে ইশফাকের গালে চুমু খেয়ে বসে, হেসে বলে, আমিও তো আপনাকে ভীষণ ভালোবাসি। বলেই ছুটে বেরিয়ে যায় সে। ইশফাক বাকরুদ্ধ, গালে হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো চেয়ে রেনুর ছুটে যাওয়া দেখে। পরে বুকে হাত দিয়ে বিছানায় বসে পড়ে। কেন যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে। মহলের গেটের সামনে আসতেই মেহতাবের ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে রাদাবের কল। সে রিসিভ করে। অপর পাশ থেকে রাদাব বলে, কোথায় ভাইজান? এই তো গেটের সামনে। রাদাব কিঞ্চিত হেসে বলে, আর কিছুক্ষণ আগে আসলেই দারুণ এক দৃশ্য দেখতে পেতে। কি দৃশ্য? তোমার বউ মানে আমার একমাত্র ভাবিজান এতক্ষণ তোমার সহকারীর ঘরের ভেতর ছিলেন, এই যে মাত্রই বেরিয়ে এলো কেবল। মেহতাব সময় নিয়ে প্রশ্ন করল, তুই ঠিকমতো দেখেছিস? একদম, বিশ্বাস না হলে ভিডিও আছে, চাইলে দেখাতে পারবো। ঠিক আছে রাখ, আমি আসছি। ইশফাকের ঘরে কেন গিয়েছিলে তনু? প্রশ্ন শুনে স্তম্ভিত হয় তনুকা। মেহতাবের দিকে ফিরে চায়। আকস্মিক প্রশ্নে রা হারায় সে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মেহতাবের দৃষ্টি নিগুড় স্বচ্ছ। তনুকা ঘাবড়াচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। জবাব না পেয়ে এগিয়ে আসে মেহতাব। হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখে। তারপর ফের জিজ্ঞেস করে একই প্রশ্ন। বললে না তো কেন গিয়েছিলে? তনুকাকে অস্থির দেখায়। ধরা পড়া চোরের মতো মুখ চুপসে যায়। 7-5 না ভেবেই বলে ওঠে, আপনার খোঁজ নেওয়ার জন্য। আমার খোঁজ তুমি কল দিয়ে নিতে পারতে। বাড়ির বউ রাত বিরাতে একজন সহকারীর ঘরে, ব্যাপারটা কেমন না? তনুকা মাথা নত করে, মিয়ে যাওয়া সুরে বলে, আর হবে না এমন। মেহতাব মুচকি হেসে ডাকে তাকে। তনুকা অপ্রস্তুত ভঙ্গিতে এগিয়ে যায়। মেহতাব হাত ধরে, তাকে টেনে নিজের কাছে বসায়। তারপর আলতো হাতে তনুকার কপালের চুলগুলো গুজে দেয় কানে। এগিয়ে এসে ললাটে এক গম্ভীর চুম্বনাকে। তনুকা নির্বাক রইল। মেহতাবের ছোঁয়ায় হৃদয়ের কম্পন বাড়লেও নিজেকে স্থির রাখার চেষ্টা করল সে। মেহতাব এক হাতে তনুকার কোমর জড়িয়ে তাকে আরও কাছে টানে। তনুকা বুঝতে পারছে না মেহতাবের উদ্দেশ্য। সে বরাবরের মতোই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। কিন্তু আচমকায় মেহতাবের হাতের বাঁধন দৃঢ় হতেই সে চমকে ওঠে। একটু নড়ে সরে আসার চেষ্টা চালায়। মেহতাব বাধা দেয়। মুহূর্তেই পাল্টে যায় তার চোখ মুখের অভিব্যক্তি। গলার স্বর দৃঢ় হয়, চোয়াল হয় শক্ত। আচমকা মেহতাবের এমন পরিবর্তন ভীত করে তনুকাকে। সে ঢোক গেলে মেহতাব অন্য হাতে তনুকার গালে হাত বুলিয়ে বলে ওঠে, আর কত মিথ্যে বলবে বিবিজান? তনুকার নিষ্পলক চাহনি। মেহতাব ক্রমাগত তার গালে হাত বুলিয়ে চলছে। ওইদিকে কোমরে মেহতাবের হাতের স্পর্শ যেন হাড় বাঁকিয়ে ফেলার উপক্রম করছে। তনুকা নড়ে চড়ে ওঠে, অস্পষ্ট সুরে বলে, ছাড়ুন, লাগছে। মেহতাব ঠোঁট উল্টে আহ্লাদের সুরে বলে, আরে আমার বিবিজানে লাগছে বুঝি? ঠিক আছে, ছেড়ে দিলাম। এবার সত্যিটা বলে ফেলো তো, কেন ইশফাকের ঘরে গিয়েছিলে? মেহতাবের অদ্ভুত আচরণ তনুকার ভয়ের মাত্রাকে ত্বরান্বিত করে। সে ভীত সুরে বলে ওঠে, বললাম তো আপনার খোঁজ নিতে। আহা, আবারও মিথ্যে বলছো। সত্যটা বলো বিবিজান, আমি কিচ্ছু মনে করব না। তনুকা মহাবিপদে পড়েছে। এখনই সত্যিটা জানালে রেনুর বিপদ। আর মিথ্যে বললেও আজ হয়তো আর পার পাবে না সে। কিন্তু কথা হচ্ছে, মেহতাবকে এসব কে জানালো? ইশফাক তো কখনোই বলবে না। তবে আর কে? মহলের কেউ? তার ভাবনার মাঝেই মেহতাবের কর্কশ স্বর শোনা যায়। সে বলে, বুঝতে পেরেছি, তুমি বলবে না। তবে ইশফাকের কাছ থেকে এসব শুনবো আমি। মেহতাব উঠে দাঁড়াতেই তনুকা তার পথ আটকে দাঁড়ায়। বিচলিত সুরে বলে, বলবো, সব বলবো আমি। তবে তার আগে ওয়াদা করতে হবে সব শুনে রাগ করতে পারবেন না, একদম ঠান্ডা মাথায় সমাধান করবেন। মেহতাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, আমার আড়ালে কি করছো তুমি? আপনার আড়ালে কিছু করা সম্ভব না মেহতাব। আমি বলছি সবটা, দয়া করে আপনি শান্ত হয়ে বসুন। মেহতাব বসল, গম্ভীর সুরে বলল, বলো এবার।
তনুকা ভয়ে ভয়ে পাশে বসলো তার। কোথা থেকে কিভাবে শুরু করবে ভাবলো প্রথমে, অতঃপর একটু রয়ে সয়ে স্বাভাবিক স্বরে বলতে আরম্ভ করলো সব। মেহতাব নিষ্পলক চেয়ে রইল এত কিছু তার আড়ালে, অথচ সে কিছুই ঠাহর করতে পারেনি। মেহতাব হতবিহ্বল হয়ে সব শুনে বলে,